আগের এপিসোডে আমি অলরেডি বলেছি আমরা কিভাবে কলকাতা থেকে উত্তরবঙ্গ পৌঁছলাম। জলদাপাড়ায় দেবরানী গ্রিনউড রিসর্টে আমরা উঠেছিলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। মেনুতে ছিল ডিম সেদ্ধ, উপমা, পাস্তা, পুরি, সবজি, চা, কফি ইত্যাদি। খুব বেশি ভ্যারাইটি না থাকলেও চলনসই বলা যেতে পারে। এখন আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার গাড়িও এসে গেছে, বেরিয়ে পড়বো। আজকে যাব ওই বক্সা, জয়ন্তী, তারপর কুচবিহার, রাজবাড়ি, এসব বিভিন্ন রকম জায়গায় যাব। চলুন বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। বৃহস্পতিবার, আজকে করে কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্ক বন্ধ থাকে। কালকে ভোরবেলা আমরা যাব জলদাপাড়া ন্যাশনাল পার্কের জিপ সাফারিতে। বর্ষাস্নাত ডুয়ার্সের আকাশে বাতাসে কি যেন এক অদ্ভুত আমেজ আছে, যার এক লহমায় আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছে গেছি বক্সার এই ভিতরে মিউজিয়ামে। এই মিউজিয়ামে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দুর্দান্ত ঘোরার জন্য। বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলে পরিচিত এই রাজা ভাত খাওয়া স্থানটিতে কথিত আছে যে ভুটানের সঙ্গে সংঘাতের পর কোচবিহারের রাজা এসে প্রথম আহার গ্রহণ করেছিলেন এই স্থানেই, আর সেই থেকেই এই নাম। প্রকৃতি ও বন্যপ্রাণ প্রেমী ও ট্রেকারদের জন্য এই শান্ত নিরিবিলি স্থানটি কিন্তু স্বর্গরাজ্য। এখানে এলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পরিচালিত রাজা ভাত খাওয়া ফরেস্ট বাংলোতে থাকতেই পারেন। এতে বাঘের পায়ের ছাপ দেখ, মেল টাইগারের পায়ের ছাপ, এটা ফিমেল টাইগার পায়ের ছাপ। ও হ্যাঁ, এটা সত্যি করে চামড়াগুলো। রাজা ভাত খাওয়ার এই মিউজিয়ামে আসলে সমগ্র ডুয়ার্সে যা যা দেখতে পাওয়া যায়, পশু পাখি থেকে আরম্ভ করে স্থানীয় জনজাতি, গাছগাছরা, সব কিছুই একাধারে দেখতে পাবেন। এই মিউজিয়ামের লাগোয়াই আরেকটি ছোট্ট নার্সারিও আছে, সেখানেও আপনারা যেতে পারেন। আমরা যেতে পারিনি কারণ তখন খুব জোরে বৃষ্টি এসে গেছিলো, তাই আমরা ওখান থেকে বেরিয়ে যাই। ডুয়ার্স ভ্রমণে যারাই আসেন তাদের বাকেট লিস্টে অবশ্যই থাকে কুচবিহারের এই অসামান্য সুন্দর রাজবাড়িটি। তাই আমাদেরও পরবর্তী গন্তব্য এই কুচবিহারের রাজবাড়ি। 1887 সালে কোচ বংশের রাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন এই রাজবাড়ি, যা ইংল্যান্ডের বাকিংহ্যাম প্যালেসের আদলে নির্মিত হয়।
শুক্রবার বাদে সপ্তাহের প্রত্যেক দিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রাজবাড়ি সর্বসাধারণের জন্য খোলা থাকে। রাজবাড়িতে প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। তবে এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনার সাথে অ্যাকশন ক্যামেরা থাকে সেটা নিয়ে কিন্তু এখানে প্রবেশ করা যায় না। ফোন অবশ্যই অ্যালাউড। এর সাথেই দেখে নিন কোচবিহারের বিখ্যাত মদন মোহন মন্দির। সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দিরে কোচবিহারের রাজ পরিবারের কুলদেবতা মদন মোহন ও সেই সাথে মা কালী, মা তারা ও মা ভবানীও পূজিত হন। এখানকার রাসমেলা খুব বিখ্যাত। আর এরপর চলে আসুন বানেশ্বর শিব মন্দির, যা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও পবিত্র শৈব তীর্থস্থান। এটি কোচবিহার শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে বানেশ্বর গ্রামে অবস্থিত। মন্দিরের মূল শিবলিঙ্গটি ভূমি থেকে 10 ফিট গভীরে গর্ভগৃহে অবস্থিত। মন্দির সংলগ্ন একটি সুবিশাল প্রাচীন দিঘি রয়েছে, যেখানে বিরল প্রজাতির কালো নরম খোলসের কচ্ছপ বাস করে, যাদের স্থানীয় নাম হলো মোহন। প্রতি বছর শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা উপলক্ষে এখানে বিশাল মেলা বসে এবং দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত পুজো দিতে চলে আসেন। ডুয়ার্স কোনো ছোট জায়গা নয়, তাই একদিনে অনেকগুলো জায়গায় আপনি যেতে পারবেন না। পার্টে পার্টে এরকমভাবে ভাগ করেই আপনাকে যেতে হবে। তো এইভাবেই আমরা একদিন ডুয়ার্সকে ঘুরে রেখেছিলাম। এর পরের দিন আমাদের জঙ্গল সাফারি প্ল্যান ছিল এবং সেখানে আমরা গেছিলাম, ও সেই ভিডিও আসবে আগামী পর্বে। একটা ছোট্ট ইনফরমেশন, খুবই ইম্পর্ট্যান্ট যদিও, সেটা দিয়ে রাখি। যারা ভাবছেন বর্ষায় ডুয়ার্স যাবেন তাদের বলে রাখি, 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর এই 3 মাস কিন্তু ডুয়ার্সের কোনো জঙ্গল সাফারি হয় না। বলাই বাহুল্য, এই সময় জঙ্গল আগাছা কুগাছাতে এত ভরে থাকে যে লম্বা পাঁচিলের মতো হয়ে থাকে, যার ফলে অ্যানিমাল কোনো সাইটিং করা সম্ভবই হয় না, এবং বৃষ্টি পড়লে জঙ্গলে জন্তু জানোয়াররা বেরোয়ও না, যার ফলে দেখতে পাওয়ার একেবারেই চান্স থাকে না। সেই সময় বন্ধ থাকে। তো এই সময়টা অবশ্যই খেয়াল রেখে আপনারা প্ল্যান করবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন।